আমরা মানুষরা না বেশ অদ্ভুত, তাই না? শীতের যে রোদটা সেটা যেমন খুব এনজয় করি, তেমনি গরমের রোদটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। এই দুটো রোদের মধ্যে বেশ পার্থক্য, আর পার্থক্যটা তো আমরা অবশ্যই জানি। শীতের রোদটা আমরা যেমন খুব আরাম করে উপভোগ করি, তেমনি গরমের সময় যে রোদটা সেটা কিন্তু আমাদের শরীরটাকে জ্বালিয়ে দেয়, তো অনেকটা এড়িয়ে চলার চেষ্টা করি। তেমনি আমরা মানুষরাও কিন্তু একই রকম, শীত ও গরমের মতো। যেমন আমরা কিছু খারাপ মানুষকে যেমন এড়িয়ে চলি, তেমনি ভালো মানুষদের সাথে মিশে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বারান্দায় বেশ কিছুক্ষণ থাকিয়ে শরীরটাকে যখন একটু গরম হলো, তারপর যখন ঘরে আসলাম আমার এত ঠান্ডা লাগছিল, একটু সোয়েটার পরে নিলাম। তো এদিক দিয়ে আজ ছুটির দিন, সকালবেলা সন্তানরা তো সবাই ঘুমাচ্ছে, সেই সাথে আমার হাজব্যান্ডও। তো ভাবলাম নিজের চোখে যখন ঘুম নেই, তো একটু সবার আগে লিভিং রুমটা একটু গুছিয়ে নিই। কারণ গতকাল আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমার পুরো লিভিং রুমটা এত ভালোভাবে ডিপ ক্লিন করেছি, সেটার কোনোটাই আমি শ্যুট করিনি। সেই সাথে সোফার যে কভারগুলো, তার উপরে যে রানারগুলো আছে আমার লিভিং রুমে, সবগুলো উঠিয়ে ক্লিন করতে দিয়েছিলাম। তো গতকালই তো ভালোভাবে ডিপ ক্লিন করেছি, কিন্তু দেখুন এক রাতের ব্যবধানে দেখলাম আমার সোফাগুলোর মধ্যে বেশ খানিকটা ধুলোবালি পড়েছে। তো একটু ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি, আর সেই সাথে সোফার যে কভারটা সেটাও পরিয়ে নিচ্ছি। আমার ছেলেরা লিভিং রুমে বেশ খানিকটা সময় কাটায়, তো যার কারণে এই লিভিং রুমটা বেশ ময়লাও থাকে। আর এই সোফার কভারগুলো প্রতি মাসে আমার 2 থেকে 3 বার ক্লিন করতে হয়। তো এদিক দিয়ে পর্দাগুলো আজ একটু চেঞ্জ করে দিয়েছি। সে সাথে কর্নারের যে পর্দাটা সেটা আবার শুকিয়ে যাওয়ার পর লাগিয়ে দিলাম। আর নতুন করে যখন কোনো কিছু অর্গানাইজ করেছি এত ভালো লাগে। পুরনো যে পর্দাগুলো ছিল সেগুলো সরিয়ে যখন নতুন পর্দা দিয়েছি, তার উপরে যে ফোমের কভারগুলো আছে সেগুলো সুন্দর করে দেওয়ার পর এত ভালো লাগছিল, আর খুব সুন্দর লাগছিল পুরো লিভিং রুমটা দেখতে। তো খুব সুন্দর করে একা হাতে সব গুছিয়ে নিচ্ছি। তো আমার লিভিং রুমটা গোছাতে গোছাতে শুরুতেই যারা আমার এই ব্লগটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন আর লাইক প্রেস করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে একটু সুন্দর করে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে, যাতে আমার ব্লগ দেখে আপনাদের বিরক্ত না লাগে। তো এদিক দিয়ে একটু যখন পুরো লিভিং রুমটা ক্লিন করেছি, ভাবলাম ঝাড়ু দিয়ে একটু মুছে ফেলি। আর ইদানিং কেন যে বুঝতে পারছি না এত ধুলোবালি ঘরে প্রবেশ করছে। শীতকাল জানি একটু ওয়েদারটা একটু শুষ্ক থাকে, কিন্তু তাই বলে এত ময়লা হয় ঘরে। গতকালই তো ভালোভাবে পরিষ্কার করেছি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না কী পরিমাণ ধুলোবালি ছিল। তার উপরে সকালবেলা যে রোদটা সেটা আমার লিভিং রুমে বেশ ভালোভাবেই দেখা যায়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন জানালার মধ্যে আর দরজার মধ্যে কিভাবে রোদ পড়েছে। অনেকটা বলতে পারেন সকালবেলা যখন রোদ আসে আমি রোদের মধ্যে অনেকক্ষণ বসে থাকি, বলতে পারেন প্রায় 1 ঘন্টার মতো রোদ থাকে সকালবেলা আমার এই লিভিং রুমে। তো এই যে খুব সুন্দর করে আমার শতরঞ্জিটা দিয়ে পুরো লিভিং রুমটা এখন আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করছি। এভাবে যদি সবসময় টিপটপ থাকতো কতই না ভালো হতো, তাই না? শুধু একটু হালকা পাতলাভাবে একটু ক্লিন করে নিলেই হতো। কিন্তু আমার যে ছেলেরা, তারা কি করবে জানেন? এই যে সোফার মধ্যে যে কুশনের কভারগুলো আছে সেগুলো তো উপরে থাকেই না, তার উপরে যে গাছগুলো রাখি সেগুলো নিয়ে খেলাধুলা করে, তার উপরে গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলে। বলতে পারেন একটা ইঁদুর বিড়ালের মতোই অবস্থা হয় আমার ঘরে আমার ছেলেদেরকে নিয়ে। তো যাই হোক, ছোটো বাচ্চা বলে কথা, তারা তারা যদি দুষ্টুমি না করে তাহলে কে করবে বলুন? তারা অপরিষ্কার করে দেখেই তো ঘরটাতে আমার কাজ করার মতো কিছু থাকে। আর এই যে আমার বারান্দায় যে সকল আমার পছন্দের ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো দিয়ে লিভিং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি কিচেনে। সকালবেলা তো দেখতে পেয়েছেন অনেকটা কাজ করে ফেলেছি, আর অনেকটা লেট করে সকালের নাস্তা বানাচ্ছি। আজ অনেক দিন ধরে রুটি পরোটা কিছু বানাতে ইচ্ছা করছে না, তো ভাবলাম খোলাজালি পিঠা গুঁড়ি আছে সেগুলোও বানাবো কিনা, কিন্তু না, ডিসিশন সেটা পেন্ডিং করে ভাবলাম একটু অন্যভাবে আজ নাস্তার আয়োজনটা করি। যেমন গতকাল পাউরুটি এনেছিল, তো আমি খাইনি, ওগুলো রয়ে গিয়েছে, তো সেগুলো দিয়ে ভাবছি একটু সসেস দিয়ে চিজ দিয়ে একটা নাস্তা বানাই। তো ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগেই বের করে রেখেছি ননফ্রস্ট হওয়ার জন্য। আর এদিক দিয়ে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম।
একজন আপু আমাকে বেশ অনেক দিন আগে এই কাপ নিয়ে কোশ্চেন করেছিল, এটা কি চুলার উপর দিলে ফেটে যাবে কি না। কখনোই না। আপনাদের দেখতে পাচ্ছেন আমি এটাতে কত সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি, সেটা হয়তো কিছুক্ষণ পর শেয়ার করব। আর এদিক দিয়ে অনেক দিন পরে একটু চিয়া সিড খাবো, তো আমার যে গ্লাস জারটা আছে সেটার মাঝে একটু ভিজিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন ধরে প্রায় 1 থেকে 1.5 মাস চিয়া সিড খেয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে যখন শেষ হলো তো আবার আনা হয়েছিল। ওই যে গতকাল আমি আপনাদের গত 2 দিন আগে শেয়ার করেছিলাম বাজার ব্লগ, তখনই চিয়া সিডগুলো যখন এনেছিল তখনই এগুলো রিফিল করে নিয়েছি। আর এদিক দিয়ে যে সসেস আর চিজটা আছে সেটাও ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। সবই বলতে পারেন একটু সুন্দর করে কেটে নিচ্ছি, যাতে আমি পাউরুটি দিয়ে খুব সুন্দর করে একটা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারি। যেহেতু আমার জন্য বানাচ্ছি সেজন্য একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে কাজটা করছি। সংসারের কাজ আর সকালবেলার যে নাস্তার আয়োজন সেটা পুরোপুরি নিজের জন্য একটু বরাদ্দ রাখি, একটু আয়েশ করে একটু সুন্দর করে খাওয়ার চেষ্টা করি। আমার ঘরও কিন্তু ময়লা হয়, আমার ঘরেও কিন্তু অনেক কিছু আগোছালো বা অপরিষ্কার থাকে। ওই যে একটা বাজে বদভ্যাস আছে, যখন একটু সময় পাই চেষ্টা করি ঘরের প্রতিটা কোণা বা প্রতিটা জিনিস একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো যার কারণে আপনারা আমাদের ঘরটাকে আর আমার ব্লগটাকে এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে দেখতে পান। আমি কিন্তু প্রত্যেকটা শ্যুটের আগে পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করেই আপনাদের সামনে প্রেজেন্ট করি, যার কারণে আমার পুরো ব্লগটা দেখতে আপনাদের এত ভালো লাগে। তো যাই হোক, আমি নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস একটা ব্লগে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিল এমন, ইদানিং তোমাদের অনেকের ব্লগই আমি দেখি, তার মধ্যে তুমি একজন আছো। আমি শুধু ব্লগগুলো খেয়াল করি যে তোমরা কত সুন্দর করে সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করো। তোমরা কি এগুলো আগে থেকে ছোটোবেলা থেকে এগুলো জানতে, নাকি এগুলো এখন সময়ের সাথে সাথে তোমরা শিখেছ? হ্যাঁ আপু, এখানে আপনি 2 ধরনের কথা বলেছেন। আমি কিন্তু সময়ের সাথে সাথে শিখেছি। অনেক মেয়েরা আছে বিয়ের আগে অনেক যত্নশীল বা পরিপাটি থাকে, কিন্তু আমার বেলা সেটা উল্টো ছিল। আমি বিয়ের আগে কখনোই আমার নিজের জন্য বা আমার মায়ের সংসারের জন্য যত্নশীল ছিলাম না। বাবার বাড়িতে বলতে পারেন অনেকটা আদরের দুলালি হিসেবেই ছিলাম। তো যার কারণে মা যেমন কাজ করতে বলতো না, তেমনি নিজেও কাজ করার কোনো আগ্রহ ছিল না। অনেকটা বলতে পারেন অপরিষ্কার ছিলাম, তার উপরে মায়ের বকা খেতাম। আর যখন মেহমান আসতো তখনই হয়তো ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতাম। শুধু মা রান্নাবান্নাটা করতো আর পুরো ঘরটা দায়িত্ব ছিল আমার গুছিয়ে রাখার। কিন্তু এখন যখন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে যখন এসেছি, শ্বশুরবাড়িতেও যৌথ ফ্যামিলি ছিল। যেহেতু আমার একার সংসার ছিল না, শাশুড়ির সংসারেই এসেছি। আর আমার শ্বশুরবাড়িতে অনেক মানুষ ছিল, স্পেশালি ঘরের মানুষের চেয়ে বাইরের মেহমানরা একটু বেশি ছিল। আমি জানি না আমার ব্লগ যারা দেখছেন তারা সন্দ্বীপের মানুষ আছেন কি না। সন্দ্বীপের মানুষের মধ্যে একটা জিনিস আমি খুব ভালোভাবেই দেখেছি, তারা অনেক অতিথিপরায়ণ। স্পেশালি যারা মানে আমার সন্দ্বীপ থেকে আমার শ্বশুরবাড়িতে আসতো, তারা কেউ হয়তো ডাক্তার দেখাতে যেত বা ডাক্তার দেখানোর জন্য আমাদের বাসায় আসতো, বা বিদেশে কেউ যাওয়ার জন্য যখন যেত তখন আমাদের বাসায় আসতো, বা বিদেশ থেকে যখন আসতো তখনই আমার শ্বশুরবাড়িতে আসতো, ওখান থেকে তারা সন্দ্বীপ যেত। তো যার কারণে একটা যৌথ ফ্যামিলিতে ছিলাম, আর আমি বড় বউ ছিলাম। তো এগুলো দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। ওই যে অনেকের সময় বলে না, আপু তুমি কত রান্না করো। একটা সময় কিন্তু এমন ছিল আমি রান্নার রও পারতাম না। ওই যে শাশুড়ির সাথে থাকতে 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 এখন শেষ পর্যন্ত মেহমানদারি করা, তারপরে নাস্তার আয়োজন করা সবই শিখে গিয়েছি। আর সেই সাথে এখন হঠাৎ করে কোনো মেহমান আসলে আমার থেকে তেমন একটা খারাপ লাগে না। সময় আসলে একটা উত্তম শিক্ষক, যেটা সময়ের সাথে সাথে আপনি শিখবেন। তার আগে আপনি কখনোই জোর করে শিখতে পারবেন না, যতদিন পর্যন্ত না আপনার মনটা সায় দিবে। আর এই যে দেখতে পেয়েছেন তো আমি কত সুন্দর করে চায়ের লিকার করে নিয়েছি ওই যে আমার গ্লাসের মধ্যে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে চুলার উপরে ছিল, আধা ঘন্টার উপরে আমি লিকারটা করেছি। শ্যুট নিতে নিতে প্রায় আধা ঘন্টা হয়েছিল। আর এই যে মজাদার একটা চাও বানিয়ে ফেলেছি, আর স্যান্ডউইচটা বানিয়েছি, আর সেই সাথে চিয়া সিড। তো ভাবলাম এখানে তো খাবো না, ডাইনিং টেবিলেও খাবো না। আমি চলে গিয়েছিলাম আমার বেডরুমের ঠিক দরজার পাশে। যখন রোদ এসেছে আমি ম্যাটটা বিছিয়ে রোদ লাগাতে লাগাতে এই মজাদার নাস্তাটা খেয়েছি। একে তো শীতের সকাল, তার উপরে কুয়াশা ভেজা ছিল, আর অন্যদিকে এই রোদটা এত মিষ্টি লাগছিল। অনেকটা আরামায়েশ করে সকালের নাস্তাটা করেছি। আর আমার এই চায়ের সঙ্গী কেউ কি হতে চান? হতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যাই হোক, নাস্তা খেয়ে আর 1 মিনিট ওয়েট করিনি। আমার সন্তানরা ঘুম থেকে উঠে যাওয়ার পর তাদেরকেও নাস্তা দিলাম, আমার হাজব্যান্ডকেও নাস্তা দিয়েছি। যেহেতু আজ ছুটির দিন হলেও সবার ছুটি থাকলেও একজন গৃহিণীর কিন্তু কখনোই ছুটি থাকে না। ছুটির দিনে কাজের পরিমাণ আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু সেদিন একটু স্পেশালভাবে সন্তানদের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য কিছু বানাই আমি। আর আমি প্রতি শুক্রবারে কিন্তু একটু স্পেশাল আয়োজন করার চেষ্টা করি। আর পরিবারের সবাই কিন্তু সেদিন আমার উপরে অনেকটা আগ্রহ নিয়ে থাকে আমি সেদিন কী রান্না করব। তো এদিক দিয়ে ওরা যখন নাস্তা করেছে আমি ভাবলাম একটু টেবিলটা একটু গুছিয়ে রাখি। আর ডাইনিং টেবিলটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ক্লিন করা হয়নি। আর আমার পুরো ঘরটা রাস্তার উপরে থাকার কারণে এত ধুলোবালি হচ্ছে। ইদানিং কিন্তু ওই যে ঠান্ডার কারণে, বাতাসের কারণে দরজা জানলা প্রায় বন্ধ করে রাখি। তারপরেও কেন যে এই যে ধুলোবালিগুলো কোথা থেকে যে আসে আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, যতই মুছছি ততই দেখি ময়লা বের হচ্ছে। আর এদিক দিয়ে আমার সন্তানরা যখন নাস্তা করেছে টেবিলেও অনেক ময়লা বসেছিল, তো সেগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা ভিজা কাপড় দিয়ে। আজ দেখুন সবাই কত আরাম আয়েশ করে বসে আছে, কেউ টিভি দেখছে, কেউ আর আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কিন্তু আমি সংসারের কাজে লেগে গিয়েছি। কারণ এই কাজগুলো যদি আমি না করি তাহলে কেউ আমাকে হেল্প করার মতো নেই। আর এদিক দিয়ে দুপুরের জন্য আজ আয়োজন করছি একটু চিকেন বিরিয়ানি। প্রায় চেষ্টা করি চিকেন বিরিয়ানিটি রান্না করার জন্য, কারণ আমার ছেলেরা হলো চিকেন লাভার। তো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করলে ছেলেরা যেমন খেতে পছন্দ করে তেমনি আমার দুবেলাও হয়ে যায়। ওই পরিমাণ মতোই আমি রান্না করার চেষ্টা করি। আর এদিক দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যে পোলাও চালগুলো আছে সেগুলো পরিমাণ মতো মেপে আমি এখন ধুয়ে নিচ্ছি। এখানে 1 কেজির চেয়ে কম আর আধা কেজির বেশি পোলাও চাল নিয়েছি পরিমাণ মতো, মানে যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি। তো ভালোভাবে ক্লিন করে পানি ঝরাতে দিব, কারণ বিরিয়ানি রান্না করার সময় এই পোলাও চালগুলো যদি একটু পানি ঝরিয়ে রাখা হয় অনেকক্ষণ তাহলে এই যে কোনো বিরিয়ানি খুব ঝরঝরে হয়। আর এদিক দিয়ে মাংসগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু আলুও দিয়েছি, ভালোভাবে মশলা কষানোর জন্য ওয়েট করছি, সে সাথে একটু টক দইও দিয়েছি। আসলে এখানে রেসিপি সহকারে শেয়ার করার কিছুই নেই, কারণ আমি প্রায় ব্লগে আমার এই চিকেন বিরিয়ানিটি শেয়ার করি। তার উপর অনেক আপুরা কিন্তু এগুলো রান্না করতে জানেন। তো কিভাবে রান্না করেছি ঝটপট করে শুধু সেটাই দেখানোর চেষ্টা করেছি। আর এই তো মাংস আর পোলাও চাল মিলে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন। একটা সময় ছিল পোলাও চাল দেখলে আমার এত ভয় লাগতো, মনে হতো আমি এই ভাতটা কখনোই রান্না করতে পারতাম না। আর এখন দেখুন রান্না করতে করতে এখন মনে হয় এই খাবারগুলো রান্না করে এখন সবচেয়ে বেশি ইজি। তবে আমার থেকে সবচেয়ে কঠিন রান্না মনে হয় ভর্তা বানাতে বানাতে আমি মনে হয় 1টা থেকে 2টো তরকারি রান্না করে ফেলতে পারবো, এত সহজ লাগে আমার থেকে বিরিয়ানি রান্না করাটা। আর আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় টক দই, যে বিরিয়ানির মশলা, তার উপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, এগুলো সবসময় একটু ফ্রোজেন করে রাখি। তো যার কারণে বিরিয়ানি রান্না করতে আমার তেমন একটা কষ্ট হয় না। তো এদিক দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটু ধনিয়া পাতা দিয়েছি একটু সুগন্ধির জন্য, আর সেই সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আরও কিছুক্ষণ দমে রেখেছি। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এইভাবে টেবিলে খাবারটা আমি সার্ভ করে দিয়েছি। আর পরিবারের সবাই মিলে একসাথে দুপুরে এই মজাদার খাবার খেয়ে শুক্রবার দিনটা অতিবাহিত করেছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালাম।